মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি বললেন উপদেষ্টা। নিরাপত্তা উপদেষ্টা করিডোর নিয়ে কানামাছি খেলছে সরকার, মন্তব্য রিজভীর। মঙ্গলবার সকাল 10:30টায় কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন খালেদা জিয়া। লন্ডন থেকে রওনা হবেন কাল বিকেলে। রাষ্ট্র গঠনের সব রাজনৈতিক দলকেই ছাড় দেওয়ার আহ্বান ঐকমত্য কমিশনের। সংস্কার প্রস্তাব নিয়ে 12 দলীয় জোটের সঙ্গে বৈঠক। বিগত আমলে টিভি চ্যানেল দেয়া হয় রাজনৈতিক আনুগত্যে, মন্তব্য কমিশন প্রধানের। গণমাধ্যমে সরকারের হস্তক্ষেপ কমার দাবি নাহিদ ইসলামের। গণমাধ্যমের উপরে সরকারি হস্তক্ষেপ দেখি, গণমাধ্যমের উপর নানা ধরনের সামাজিক চাপ দেখি, সেগুলো থেকে বের হয়ে সত্যিকার অর্থে গণমাধ্যম কাজ করতে পারবে। ভারত হামলা করলে পারমাণবিক বোমায় পাল্টা জবাব, হুঁশিয়ারি ইসলামাবাদের। পাক রেঞ্জার্স সদস্যকে আটকের জেরে নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি। স্বাগত। এখন দুপুরে আপনাদের সাথে পুরো আয়োজনে আছে আমরা দুজন, আমি তানজিম শাফিন এবং আমি শম্পা বিশ্বাস। শাফিন, মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি বা আলোচনা হয়নি বলে সাফ জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। এবং বাংলাদেশ যখন চীন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন নিয়ে জোর দিচ্ছে বা এই সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কাজ করছে, ঠিক তখনই ভারত প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এমন অভিযোগও করেন তিনি। এদিকে মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে এখনই রোহিঙ্গা প্রত্যাবাসনের আশা না দেখলেও এই সংঘাতকে একটি সুযোগ হিসেবে দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ নিয়ে আমাদের হাতে প্রতিবেদন রয়েছে, নাইমা বীরের, দেখব। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে অন্তর্বর্তী সরকার যখন জাতীয় ও আন্তর্জাতিকভাবে আলোচনা চালাচ্ছে, তখনও মিয়ানমার সীমান্ত দিয়ে বন্ধ করা যায়নি অনুপ্রবেশ। প্রতিদিন গড়ে প্রায় 30 জন রোহিঙ্গা ঢুকছে বাংলাদেশে। সব মিলে নতুন প্রবেশের সংখ্যা লাখ ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সেমিনার বিইউপি অডিটোরিয়ামে। মূল প্রবন্ধে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক শাহাব এনাম খান তুলে ধরেন গত 16 বছরে রাখাইনে কিভাবে আরাকান আর্মি প্রভাব বিস্তার করেছে এবং কোন প্রেক্ষিতে রোহিঙ্গাদের বিতাড়িত হতে হয়েছে। বলেন, রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের নয়, পুরো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংকট। প্রবন্ধে রোহিঙ্গা প্রত্যাবাসনের রোডম্যাপও তুলে ধরেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। বলেন, জাতীয় ও আন্তর্জাতিক সুযোগ কাজে লাগিয়ে আরাকানে স্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করতে হবে বাংলাদেশকে। জাতীয় নিরাপত্তা পরিষদ ও জাতীয় রোহিঙ্গা প্রত্যাবাসন কমিশনের মধ্যে সমন্বয় প্রতিষ্ঠার পাশাপাশি বহুমাত্রিক কৌশলগত যোগাযোগেরও পরামর্শ তার। About Rakhine stabilization and repatriation, where international resources, national resources are very important. Coordination mechanisms such as National Security Council or the Rohingya Repatriation Commission can be very, very helpful. We have looked into a settlement model of Milo Frontier administrative area that was functional in 1961 to 64, that allowed Rohingyas to have their own domicile over there. সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধাবস্থা স্বাভাবিক না হলে প্রত্যাবাসনের আশা নেই, যদিও এই সংঘাতকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগ মনে করেন তিনি। Complete civil war going on in Myanmar, and I do not want to be hopeful that unless the dust settles, we will be able to send our Rohingyas back to their country. Already we have spent about 8 years. And maybe it will take some time more, but what I insist on is that we must arrive at, through diplomacy and through negotiations, maybe beyond diplomacy also, we must have the roadmap how all these people can go back. সবশেষে কথা বলেন প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান। তিনি সাফ জানান, মানবিক করিডোর নিয়ে কারো সাথে কোনো চুক্তি হয়নি। Bangladesh, we will soon become the dumping ground of stateless people. বাংলাদেশ যখন চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করছে, তখনই ভারত প্রোপাগান্ডা চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। Those who are immediately relevant, there is
the government of Myanmar and also the Arakan Army. One of the things that became quite apparent to us in the beginning is that there is a very acute humanitarian situation that is evolving in the state of Arakan. The UNDP reported that বাংলাদেশ মিয়ানমারের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করে, দেশটিকে অস্থিতিশীল করবার কোনো ইচ্ছা বাংলাদেশের নেই বলেও জানান ডক্টর খলিল। নাইম আবির, এখন, ঢাকা। মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা বা চুক্তি হয়নি বলে সাফ জানালেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশ যখন চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করছে, ঠিক তখনই ভারত প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলেও মনে করেন তিনি। এদিকে মানবিক করিডোর নিয়ে জনগণের সাথে কানামাছি খেলছে সরকার, তাতে সন্দেহ বাড়ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে প্রেস ক্লাবের সামনে শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবিতে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি করেন। সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করছে, সীমান্তে দিল্লির আধিপত্যের বিরুদ্ধে সরকারের কোনো কঠোর অবস্থান দৃশ্যমান নয় বলেও জানান তিনি। সরকার ভারতের বিষয়ে নতজানু কেন, সেটিও জনগণের মনে প্রশ্ন রয়েছে বলে জানান বিএনপির এই নেতাকর্মীদের প্রতিহিংসামূলক মামলা দ্রুত তুলে নেওয়ার দাবি জানান তিনি। এ সময় বলেন, আওয়ামী লীগের দোসরদের দুধ কলা দিয়ে পোষা হচ্ছে। আজকে মানবিক করিডোরের কথা বলছেন, এই মানবিক করিডোরও আপনাকে লুকিয়ে লুকিয়ে এটা বলতে হচ্ছে। আপনার জনগণের ম্যান্ডেট নেই, আপনি নির্বাচিত নন। আজকে সব দিক থেকে এই কথা ধ্বনিত হচ্ছে। এটার প্রতিক্রিয়া কি হবে, আমাদের সার্বভৌমত্বের অবস্থা কোথায় দাঁড়াবে, এটা জনগণের কাছে কোনোভাবেই খোলাসা করেননি। বাংলাদেশের জাতীয় নির্বাচন কবে হবে সে বিষয়ে বিএনপির কাছে জানতে চেয়েছেন রাশিয়ান রাষ্ট্রদূত বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে কূটনীতিক বৈঠক শেষে তিনি আরও বলেন, দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কূটনীতিক সম্পর্ক এগিয়ে নিতে সৌজন্য সাক্ষাতে এসেছেন। তারা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন, দেশের ব্যবসায়িক সম্পর্কে যে বিষয়ে জটিলতা আছে তা সহজ করার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। এর আগে গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দেখা করতে যান রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ। একটি নির্বাচিত সরকারের যে সাথে সবাই তো কাজ করতে একটা কমফোর্ট আছে সকলের, সেটা সেজন্য তো সকালেই অপেক্ষা করছে, শুধু রাশিয়ান না, যাদের সাথে আমাদের বিভিন্ন ইস্যুগুলো আছে, আনরিজলভড আছে কিংবা ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে, সেটা সরকারি লেভেলে বেসরকারি লেভেলে সব ক্ষেত্রে এগুলো একটা অপেক্ষায় আছে। তো তারা সবাই চাচ্ছে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে এই সিদ্ধান্তগুলো নিতে অনেক সহজ হয়ে যাবে। মঙ্গলবার সকাল 10:30টায় দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডনের হিথ্রো থেকে সোমবার বিকেল 4:10 দেশের উদ্দেশ্যে রওনা হবে খালেদা জিয়াকে বহনকারী কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স। এদিকে বিমানবন্দর এলাকার যানজট এড়াতে জনসাধারণকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের অনুরোধ জানান মির্জা ফখরুল। যুক্তরাজ্য থেকে খালেদা জিয়ার প্রত্যাবর্তনকে ঘিরে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। তবে রাজনীতিতে তিনি কতটা সক্রিয় হবেন তা নির্ভর করছে শারীরিক অবস্থার উপর। বিস্তারিত প্রতিবেদনে। চিকিৎসা নিয়ে 4 মাস পর লন্ডন থেকে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফেরার পথে তার সফরসঙ্গী থাকবেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান, কোকোর স্ত্রী সৈয়দা শামেলা রহমান এবং ডাক্তার AZM জাহিদ হোসেন। তবে বাংলাদেশ বিমান নয়, কাতারের আমিরের দেয়া বিশেষ বিমানে লন্ডন থেকে দেশে ফিরছেন তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তার 2 পুত্রবধূ তারাও আপনারা আসছেন, একই সঙ্গে তারাও আসবেন। আপনার বিমানের ফ্লাইটে আমরা সব কিছু রেডি করে ফেলেছিলাম, তো বিমানের 11টা ছিল, দুপুর 11টা। সেটা এখন নির্ভর করবে যে আপনার কাতার অ্যাম্বুলেন্সে কখন আসবে। যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের আশা, খালেদা জিয়ার দেশে ফেরা রাজনৈতিক আন্দোলনকে নতুন করে শানিত করবে। নেত্রী সুস্থ হয়ে বাংলাদেশে যাচ্ছেন মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আমাদের নেতা বাংলাদেশে অচিরেই যাবেন।
আগামীর বাংলাদেশ গড়ার জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশ, মানুষের ভোটের অধিকারের বাংলাদেশ, যে বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চেয়েছিলেন। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট ও আর্থারাইটিস সহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন খালেদা জিয়া। চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে আসেন তিনি। টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর লন্ডন ক্লিনিক থেকে গত ২৫ জানুয়ারি খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। অর্ধযুগের বেশি সময় পর পরিবারের সদস্যদের সঙ্গে ঈদও উদযাপন করেছেন তিনি। তবে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মায়ের সাথে ছেলে তারেক রহমানের দেশে ফেরা হচ্ছে না। উনি বাংলাদেশে যাচ্ছেন এবং আমরা এতদিন আমরা যদিও ওনার চিকিৎসা, কিন্তু আমরা একটা আনন্দের মধ্যে ছিলাম যে আমাদের নেত্রী আমাদের সাথে আছেন, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনিও আমাদের মাঝে আছেন। কিন্তু আমরা যুক্তরাজ্য বিএনপি আমরা এখন শূন্যতা ফিল করছি বা করব এখন থেকে, যে আমাদের নেত্রী, আমাদের মা, মাদার অফ ডেমোক্রেসি, এখন উনি বাংলাদেশে ফিরে যাচ্ছেন। খালেদা জিয়া তার সরব উপস্থিতিতে দেশের রাজনীতির গতিপথকে কতটা প্রভাবিত করবেন তার পুরোটাই নির্ভর করছে শারীরিক সুস্থতার উপর। বিএনপি নেতাকর্মীদের আশা, আগামীর বাংলাদেশের রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে খালেদা জিয়ার দূরদর্শী দিক নির্দেশনা। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা জানিয়েছেন দিন দিন তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। 2018 সালে তৎকালীন আওয়ামী আমলে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন বিএনপি চেয়ারপারসন। কোভিড-19 মহামারীর সময় বিশেষ বিবেচনায় কারামুক্ত হন খালেদা জিয়া। এখন যুক্তরাজ্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় 49 আসামি খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি মঙ্গলবার। রোববার আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 3 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আপিল বিভাগ জানান, মামলার গুরুত্ব অনুসারে এই শুনানিতে প্রধান বিচারপতির উপস্থিত থাকাটা গুরুত্বপূর্ণ। বিচারপতি একেএম আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ গত 1 ডিসেম্বর তারেক রহমান সহ সব আসামিকে খালাসের রায় দেন। 21 নভেম্বর এ মামলায় খালাস চেয়ে করা আসামির আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষ হয়। 2018 সালের 10 অক্টোবর এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। সম্ভব শেখ হাসিনার আমলে বাংলাদেশে সাংবাদিকতা এক ধরনের রাজনৈতিকভাবে জিম্মি ছিল এবং সাংবাদিকদের দক্ষতা নয় বরং আনুগত্যের ভিত্তিতে তাদের নিয়োগ দেওয়া হতো বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ। তিনি এটিও বলেছেন সকালে ধানমন্ডির মাইরাজ সেন্টারে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে যে বর্তমান পরিস্থিতি আগের চেয়ে অনেকটা উন্নতি হয়েছে। শাফিন, একই সঙ্গে সেখানে উল্লেখ করা হয়েছে যে বিভিন্ন সময় দেখা গেছে সাংবাদিকদের বিরুদ্ধে অনেকগুলো মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। সেই সঙ্গে বলা হচ্ছে যে গণমাধ্যম সংস্কার কমিশনের যে সুপারিশগুলো আছে সেগুলো নিয়ে কাজ করা হচ্ছে, এমন মন্তব্য করেছেন কিন্তু তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। এক মালিকের অনেকগুলো গণমাধ্যম যে সাংবাদিকতার পরিবেশ নষ্ট করছে সেটিও তিনি উল্লেখ করেছেন। গত 15 বছরে আগের সরকার সংবাদ মাধ্যমের উপর পদ্ধতিগতভাবে সিস্টেমেটিক্যালি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করেছিল। টেলিভিশন চ্যানেলের লাইসেন্স যে দেওয়া হয়েছে তা দেওয়া হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে। গণমাধ্যম কমিশন করতে বলেছি, একই সাথে সাংবাদিকতা সুরক্ষা আইন করতে বলেছি। 5 সপ্তাহ চলে গেছে, এখন বোধহয় 6ষ্ঠ সপ্তাহ চলছে। এখনো পর্যন্ত সরকারের দিক থেকে খুব বড় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে এটা এখনো দৃশ্যমান না। আমরা সাংবাদিকদের জন্য যে সুরক্ষা আইনের প্রস্তাব করা আছে আমরা মনে করি এটা ডুয়েবল। এখানে এই আইনের কয়েকটা ধারা আমার কাছে মনে হয়েছে এবং আমাদের যারা এখানে পর্যালোচনা করছি যে আমাদের কাছে মনে হয়েছে যে কিছু কিছু ধারাতে আরো বেশি আমাদের কমিশনের সাথে একটু বসা দরকার। আমাদের লেজিসলেটিভ বিভাগ আছে একটা সরকারের, ওখানে পাঠানো দরকার, ওদেরকে পাঠিয়ে দেখা দরকার এখানে কোনো লিগ্যাল লুপহোলস আছে কিনা। আমরা এই সম্প্রচার নীতিমালাটা হয়তো ফাইনালাইজ করার চেষ্টা করব খুব শীঘ্রই। গণমাধ্যমে কথা বলার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিক্রিয়া নিয়ে চিন্তিত থাকতে হয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে গণমাধ্যমের উপর সরকারের হস্তক্ষেপ কমেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় নাহিদ ইসলাম বলেন, নির্দিষ্ট গণমাধ্যমের উপর কেন সামাজিক ক্ষোভ সেটার বিশ্লেষণ করতে হবে। বিএনপি মহাসচিব বলেন, বিএনপি সংস্কারের পক্ষে, তবে সংস্কারের বিষয়ে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। এ সময় তিনি আরও বলেন, বিএনপি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। মিডিয়ার ভেতরের ফ্যাসিজম দূর করতে গণমাধ্যমকে আরও পেশাদারী হওয়ার আহ্বান জানান তিনি। এই অন্তর্বর্তী সরকারের সময়ে প্রচুর মিস ইনফরমেশনের একটা ক্যাম্পেইন দেখেছি। বাংলাদেশের গণমাধ্যমগুলোতেও এই মিস ইনফরমেশন নানাভাবে ছড়ানো হয়েছে। সেই জায়গা থেকে আমাদের আরো সচেতন এবং পেশাদারিত্বের জায়গা আসলে আসা উচিত। আমরা নিঃসন্দেহে সংবাদপত্রের স্বাধীনতার জন্য অনেক বেশি কাজ করেছে। খুব স্পষ্ট ভাষায়, দৃঢ় ভাষায় আবার বলতে চাই, আমরা কখনোই অন্যায়ভাবে অন্যের মতকে চাপিয়ে দেওয়া যে ব্যাপারটা আছে এটাকে আমরা সমর্থন করব না। রাষ্ট্র গঠনে সব রাজনৈতিক দলকে ছাড় দেওয়ার আহ্বান জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে সংস্কার প্রস্তাব নিয়ে 12 দলীয় জোটের সঙ্গে বৈঠকের আগে কথা বলেন তিনি। সকাল 10:30টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসে 12 দলীয় জোট। এ সময় স্বাগত বক্তব্যে ডক্টর আলী রিয়াজ ঐকমত্য তৈরি করতে হলে সবাইকে কিছু ছাড় দিতে হবে এবং রাষ্ট্র গঠনে মৌলিক বিষয়ে সবাইকে এক হওয়ার আহ্বান জানান। ভিন্ন মতের জায়গাগুলোতে সংকুচিত করে এক জায়গায় এসে সকল সমস্যার সমাধানে আসতে হবে বলেও জানান ডক্টর আলী রিয়াজ। সকলের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটি জাতীয় সনদ তৈরি করতে, যা বাংলাদেশের ভবিষ্যতের পথরেখা নির্ধারণ করবে। কিন্তু ঐকমত্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছুটা ছাড় দিতে হবে, সবাইকেই আমাদের এক জায়গায় আসতে হবে। আমরা সব বিষয়ে একমত হতে পারবো না, কিন্তু রাষ্ট্রের পুনর্গঠনের জন্য যে মৌলিক জায়গাগুলো, সেখানে আমাদেরকে একমত হয়েই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে 12 দলীয় জোটের বৈঠক শেষ হয়েছে। সেখান থেকে সবশেষ অবস্থা জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মেহেরিন আনি। আনি, জানাবেন 12 দলীয় জোটের নেতারা বৈঠকে কি কি বিষয়ে একমত হয়েছেন আর কোন কোনগুলোতে আপত্তি জানিয়েছেন, জানাবেন। শাফিন, আজকে 12 দলীয় জোটের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের যে বৈঠকটি হয়েছে, সেই বৈঠক শেষে 12 দলীয় জোট গণমাধ্যমের সাথে কথা বলেছে। তারা জানিয়েছেন যে জাতীয় ঐকমত্য কমিশনের যে 166টি সুপারিশ রয়েছে, তার মধ্যে 48টিতে তাদের দ্বিমত রয়েছে। তবে বেশিরভাগ যেসব জায়গাগুলো ছিল তাদের দ্বিমতে, সেই জায়গাগুলোতে তারা একমত হয়েছে বলে জানিয়েছেন 12 দলীয় জোটের নেতারা। এছাড়াও তারা প্রথম যে বিষয়টি কথা বলেছেন সেটি হচ্ছে যে আগামী ডিসেম্বরের মধ্যে তারা ন্যূনতম যতটুকু সংস্কার করা দরকার সেই সংস্কার করে আগামী ডিসেম্বরের মধ্যে কিন্তু তারা যে একটি সরকার গঠনের কথা বলেছে, যাতে জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়, সেই বিষয়টার দিকে তারা সব থেকে বেশি জোর দিয়েছেন। এবং এছাড়াও কিন্তু তারা আর বেশ কিছু জায়গাতে কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবে কিন্তু বেশ কিছু জায়গাতে ঘোর বিরোধিতা করেছেন। তার মধ্যে একটি হচ্ছে যে তারা বলেছেন যে এই যে নির্বাচনে যে 17 বছর বয়সের যে বিষয়টি, সেটিতে কিন্তু তারা ঘোর বিরোধিতা করেছেন। তারা বলেছে, তারা প্রস্তাব রেখেছেন যে অবশ্যই ভোটারের বয়স 18 হতে হবে। এছাড়াও নির্বাচনে যে এমপি ইলেকশন কিন্তু 25 বছরের নিচে না রাখার কিন্তু তারা কথা বলেছেন। এবং এছাড়াও তারা আরো বলেছেন যে এই যে এখন যে নতুন নতুন রাজনৈতিক দলগুলো হয়েছে, তারা আসলে উল্লেখ করেছে যে ব্যাঙের ছাতার মতো যে রাজনৈতিক দলগুলো গড়ে উঠছে, তাদেরকে আসলে এই জাতীয় ঐকমত্য কমিশনে না ডাকার কিন্তু তারা আহ্বান জানিয়েছে। এছাড়াও তারা আরো বেশ কয়েকটি বিষয়ে তারা বলেছেন যে সংস্কারের বিষয়ে আসলে জাতীয় ঐকমত্য কমিশনের যে বিষয়গুলো রয়েছে, তারা বলছেন যে জাতীয় ঐকমত্য কমিশন অনেকটা উচ্চাকাঙ্ক্ষায় মধ্যে আছেন, যেটা আসলে এভাবে যদি তারা থাকেন তাহলে হয়তো বা খুব দ্রুত তারা আসলে এই সংস্কার কাজ সম্পন্ন করতে পারবেন না। সেই বিষয়গুলো কিন্তু তারা এখানে তুলে ধরেছে। তবে
জাতীয় ঐকমত্য কমিশনের যে সহসভাপতি আছে ডক্টর আলী রিয়াজ তিনি কিন্তু বলেছেন যে এই যে ঐকমত্যে আসার জন্য রাজনৈতিক দলগুলোকে কিন্তু তারা উদ্বুদ্ধ করছেন যে তারা দ্রুত যেন যে মৌলিক যে রাষ্ট্র কাঠামোগুলো রয়েছে সেই জায়গাগুলোতে যেন তারা একমত হন এবং দ্রুত এই ঐকমত্য কমিশনের সাথে আসলে তারা এই একমত হয়ে দ্রুত একটি সুষ্ঠু অবাধ নির্বাচন যেন তারা দিতে পারে সেই জায়গা থেকে কিন্তু সব রাজনৈতিক দলগুলোকে এক হওয়ার কিন্তু আহ্বান জানিয়েছেন। এছাড়া তারা আসলে বেশ কয়েকটি বিষয়ে তারা বলেছেন যে দ্বিমত থাকা কথা থাকলেও কিন্তু তারা এই 166টি সুপারিশের মধ্যে যে দ্বিমতের জায়গাগুলো ছিল তারা বেশ সবগুলোতে তারা আসলে একমত হওয়ার কথা বলেছে এবং পরবর্তীতে কিন্তু তারা ঐকমত্য কমিশনের সাথে আবারও আলোচনায় বসবে বলে জানিয়েছে এই 12 দলীয় জোটের নেতারা। তো শাফিন, এই ছিল 12 দলীয় জোটের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের পরে যে প্রস্তাবনাগুলো তারা জানিয়েছেন সেইটির সবশেষ। অ্যানি, আপনাকে ধন্যবাদ। সহকর্মী মেহরিন অ্যানি যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে 12 দলীয় জোটের বৈঠকের সবশেষ। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী 2 মাস 8 দিন পর আজ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। শিক্ষকরা বলছেন, লাঞ্ছিতের ঘটনার সুষ্ঠু বিচার না হলে একাডেমিক কার্যক্রমে ফিরবেন না তারা। শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে একমত শিক্ষার্থীরাও। বিস্তারিত প্রতিবেদনে। দীর্ঘ 2 মাস পর রোববার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল, তবে শিক্ষকদের অনুপস্থিতিতে তা সম্ভব হয়নি। ফলে অচলাবস্থা কাটছে না বিশ্ববিদ্যালয়টির। শিক্ষকরা বলছেন, কুয়েট একটি শান্তিপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। এখানে যারা শিক্ষকদের লাঞ্ছিত ও বিশৃঙ্খলার মতো ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি না হলে এমন পরিস্থিতি চলতে থাকবে, ব্যাহত হবে শিক্ষা কার্যক্রম। এই বিষয়ে অন্তর্বর্তী উপাচার্যের সঙ্গে বৈঠক করেছে শিক্ষক সমিতি। সোমবার সাধারণ সভার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান সমিতির সাধারণ সম্পাদক। ভাইস চ্যান্সেলর মহোদয় নতুন দায়িত্ব নিয়েছেন, সেই হিসেবে উনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে কথা বলছেন। তার সূত্র ধরে আমাদের শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের সাথে উনি সকালবেলা বসেছিলেন। শিক্ষক সমিতির আগামীকাল সাধারণ সভা আহ্বান করব, সেখানে শিক্ষকবৃন্দ আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবে। এদিকে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে একমত শিক্ষার্থীরাও। তবে শিক্ষকদের অনুপস্থিতিতে ক্লাস শুরু না হওয়ায় ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়তে পারে বলে শঙ্কা তাদের। নতুনভাবে তদন্ত করে সুষ্ঠু বিচার হোক, আর সেটা অবশ্যই শিক্ষা কার্যক্রম চালু করে শিক্ষা কার্যক্রম চলার পাশাপাশি এই বিচারটা হোক। শিক্ষক এবং আমার ছাত্রদের মধ্যে একটা মনোমালিন্য বা অস্থিতিশীলতা তৈরি হয়েছে, তো ওইটার কারণ হচ্ছে যে আমরা এটার ফলাফল হিসেবে আমরা ক্লাসে বসতে পারতেছি না। যেহেতু আমরা পিছিয়ে যাচ্ছি, তো ক্লাসটাও তাড়াতাড়ি শুরু হোক, পাশাপাশি বিচার যেটা সেটা সেভাবে চলতে থাকুক। এর আগে গত 18 ফেব্রুয়ারি বহিরাগতদের সঙ্গে কুয়েট শিক্ষার্থীদের সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছিতের ঘটনা ঘটে। রামিম চৌধুরী, এখন খুলনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া। তিনি পিএইচডি সম্পন্ন করেননি। সিডনির ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস থেকে এই তথ্য জানানো হয়েছে। আপিল বিভাগে বাড়ি সংক্রান্ত মামলায় এই তথ্য দাখিল করেন আইনজীবী ব্যারিস্টার সাজ্জাদ হায়দার। গেল 13 মার্চ আপিল বিভাগে বাড়ি সংক্রান্ত মামলার শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক বলেছেন, ব্যারিস্টার তুরিন আফরোজ ট্রাইব্যুনালের প্রসিকিউটর থাকা অবস্থায় ক্ষমতায় সব রকম অপব্যবহার করেছেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদনের শুনানিতে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগে তিনি এসব কথা বলেন। গত 20 ফেব্রুয়ারি উত্তরায় 5তলা বাড়িতে তুরিন আফরোজের মা শামসুন্নাহার বেগম এবং তুরিন আফরোজের ভাই শিশির আহমেদ শাহনেওয়াজ আহমেদের বসবাস করা নিয়ে বিচারিক আদালতের স্থিতাবস্থায় আদেশ বাতিল করে হাইকোর্ট। বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তজরুল হোসাইনের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। আইন মন্ত্রণালয়ের 2 সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে। সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের শাস্তি 7 বছর কারাদণ্ড ও অর্থদণ্ড বিধান রাখা হয়েছে। এই আইনে পুরুষের শাস্তির কথা বলা হয়েছে, কিন্তু নারীর বিষয়ে বলা হয়নি। দুজনের সম্মতিতে শারীরিক সম্পর্ক থাকার পর কোনো নারী যদি বলে যে পুরুষটি প্রতিশ্রুতি রাখেনি এবং মামলা করে, তবে সেটা এই আইন শাস্তির আওতায় পড়বে। এমনকি বিবাহিত বা অবিবাহিত নারী পুরুষ কিনা আইনের
তাও উল্লেখ করা হয়নি। শুধুমাত্র একজনকে দায়ী করে আইন করা অসাংবিধানিক। আজ শুনানি শেষে মাননীয় বিচারপতি হাবিবুল গনি ও মাননীয় বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল ইসলামের দ্বৈত বেঞ্চ রুল ইস্যু করেছেন। রুলের মূল কথাটা হচ্ছে যে এই যে নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ 2025-এর মাধ্যমে যে ইনসার্টেড যে সেকশন 9 খ অর্থাৎ বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, এখানে যে পুরুষের যে শাস্তি বিধান রয়েছে 7 বছরের, এটি কেন অসাংবিধানিক নয় এবং কেন এটি স্ট্রাক ডাউন করা হবে না। রাজধানীর তাঁতীবাজার এলাকার সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করছে রাজুক। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সানি মৃধা। সানি, অভিযানে কতটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলো, বিস্তারিত জানাবেন। শম্পা, এখন পর্যন্ত পঞ্চম বিল ভবনে অভিযান পরিচালনা করছে রাজুক। সেক্ষেত্রে আমি এখন যে জায়গাটিতে আছি, যে তাঁতীবাজার প্রসন্ন পোদ্দার লেনে, সেখানে একটি ভবন 11 তলা, সেখানকার নকশা বহির্ভূত অভিযোগে কিন্তু এই ভবনটিতে এখন তারা অভিযান পরিচালনা করছে। একই সাথে যদি একটু আপনাকে বলি যে এখন যে অভিযানের ক্ষেত্রে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু নিচের যেখানে পার্কিং রাখার জায়গার কথা ছিল, সেখানে বাণিজ্যিক স্টল বরাদ্দ দেওয়ার কারণে সেই জায়গাগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। একই সাথে আরও বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে এই ভবন কর্তৃপক্ষকে কিন্তু 5 লাখ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট পরিচালনাকারী টিম। এর আগে যদি বলি যে বেলা 11টার দিক থেকে কিন্তু এই পরিচালনাটা শুরু হয়। তাঁতীবাজার মোড় থেকে শুরু করে বিভিন্ন গলিতে কিন্তু তারা অভিযানটি পরিচালনা করে। এই সময় কিন্তু তারা প্রথম যে ভবনটিতে তারা অভিযান পরিচালনা করে, সেখানেও কিন্তু অভিযোগ ছিল যে আবাসিক ভবনের ভিতরে কিন্তু তারা বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করেছে। সেই ভিত্তিতে যেহেতু সেখানে স্বর্ণালঙ্কারের দোকান ছিল, একই সাথে কারখানাও ছিল, যে ক্ষেত্রে কারখানার সাথে বসবাস করার কোনো ধরনের অনুমোদন রাজুক দেয় না বলে তারা আমাদেরকে জানিয়েছে। এর ফলে কিন্তু সেখানে কারখানা একই সাথে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অভিযোগে সেখানকার বৈদ্যুতিক যে লাইন ছিল সেগুলো বিচ্ছিন্ন করেছে। একই সাথে একই ধরনের অভিযোগ কিন্তু পাশের আরেকটি ভবনে কিন্তু বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করে। এছাড়া কিন্তু পরবর্তীতে যে কয়েকটি ভবনে ছিল যে এরকম যেখানে কোনো ধরনের সেফটি ছাড়া কিন্তু ভবন নির্মাণ ছিল, এই ধরনের অভিযোগের ভিত্তিতে কিন্তু রাজুক ব্যবস্থা নিয়েছে এবং সেখানকার যে ধরনের নির্মাণ কাজ সেটা বন্ধ করে দেয়। তো সবশেষ এখন যে বিল্ডিংটিতে আছে, যে এখানে কিন্তু কোনো রকম এই যে রাজুক বলছে যে এখানে রাস্তার জায়গা দখল করে একই সাথে এই ভবনের 11 তলা, অর্থাৎ এই যে রাস্তার পাশে যে এত বড় 11 তলা ভবনের অনুমোদন আসলে রাজুক দেয়নি। কোনো রকম 5 থেকে 6 তলা হয়তো অনুমোদন দিয়েছে বলে তারা ধারণা করছে। তবে বাকি যে ফ্লোরগুলো আছে সেগুলো নিয়ম বহির্ভূতভাবে তারা নির্মাণ করেছে। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু এই ভবন কর্তৃপক্ষকে কিন্তু 5 লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে যেসব জায়গা রাস্তার মধ্যে যে ভবনের জায়গা ঢুকেছে সেই জায়গাগুলো ভেঙে ফেলা হচ্ছে। তো রাজুকের পক্ষ থেকে বলেছে যেহেতু পুরান ঢাকায় মাঝে মাঝে অগ্নিসংযোগ বা বিভিন্ন দুর্ঘটনা হয়ে থাকে, এই ধারাবাহিকতায় কিন্তু এই ধরনের অভিযান কিন্তু তারা আগামীতে অব্যাহত রাখবে। তো শম্পা, তাঁতীবাজার থেকে রাজুকের অভিযান নিয়ে সবশেষ এই ছিল আমার কাছে। সানি, আপনি আমাদের সঙ্গে থাকুন, অভিযানের খবরাখবর সংগ্রহ করুন। রাজধানীর তাঁতীবাজার এলাকায় রাজুক অভিযান চালাচ্ছে অবৈধ স্থাপনা উচ্ছেদে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী সানি মৃধা। বাংলাদেশের সংবিধান ও ইসলাম ধর্মের সঙ্গে সাংঘর্ষিক নারী কমিশনের সুপারিশ বাতিল, কমিশন পুনর্গঠন চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী। নারী কমিশন নারীর সম্পত্তির উত্তরাধিকার নিয়ে বিভ্রান্তিকর সুপারিশ করেছে। বহু বিবাহ বন্ধের সুপারিশও ধর্মবিরোধী। তাই এই কমিশনের সুপারিশ বাতিল চায় রিটকারী। যৌনকর্মীকে স্বীকৃতির ব্যাপারে রিট আবেদনে আপত্তি জানিয়েছে। সোমবার রিট আবেদনের পর শুনানির জন্য বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজির হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করার কথা জানিয়েছেন আইনজীবী। রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে চলতি বছরও আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না। রোববার এক রিটের প্রাথমিক শুনানিয়ে বিচারপতি কাজী জিনাত হক এবং বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ রুল সহ আদেশ দেন। এর আগে 21 এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তার সই করা এক ইজারা বিজ্ঞপ্তির মাধ্যমে অস্থায়ী পশুর হাটের জন্য দরপত্র আহ্বান করা হয়। দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকা আফতাবনগর আবাসিক বসতি হওয়ায় পশুর হাটের ইজারা বাতিল চেয়ে রিট করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। এর আগেও 2 বছর আফতাবনগর পশুর হাট বসানোর সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট।
শম্পা, এবার ভারতে পারমাণবিক হামলার হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের একজন রাষ্ট্রদূত। তিনি রাশিয়ায় নিযুক্ত রয়েছেন। রাশিয়ার গণমাধ্যম আরটিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, গোয়েন্দা তথ্য রয়েছে ভারত ও পাকিস্তানে হামলা চালাতে যাচ্ছে। শাফিন, এদিকে ভারত পাকিস্তান যে সীমান্ত, সেখানে কিন্তু এক পাকিস্তানি রেঞ্জার্স সদস্যকে আটক করেছে বিএসএফ। এর কারণে কিন্তু সীমান্ত রেখায় এক ধরনের উত্তেজনা বিরাজ করছে, গোলাগুলির পরিস্থিতি। এ নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, আমরা দেখে আসবো সেটি। ভারত ও পাকিস্তানের মধ্যে প্রায় 2000 মাইল দীর্ঘ সীমান্ত রয়েছে। ভারতের জম্মু কাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডের পর ক্রমেই উত্তেজিত হয়ে উঠেছে দুদেশের সীমান্ত। এতদিন শুধু ভারত পাকিস্তান সীমান্ত রেখা লাইন অফ কন্ট্রোলে এর ব্যাপ্তি থাকলেও এবার তা ছড়িয়েছে অন্যান্য রাজ্যেও। শনিবার রাতে রাজস্থান সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিষয়টি নিশ্চিত করে এনডিটিভি। তবে আটক হওয়া ওই পাক রেঞ্জারের নাম প্রকাশ করেনি নয়াদিল্লি। স্বাভাবিক সময়ে সীমান্ত ইস্যু দ্রুত সমাধান করে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী। তবে পেহেলগামের 26 পর্যটক নিহতের ঘটনায় পরিস্থিতি এবার অন্যরকম হতে চলছে বলেই শঙ্কা করা হচ্ছে। রাজস্থানে পাকিস্তানি রেঞ্জারকে ধরে নেওয়ার শোধ নিতে এবার লাইন অফ কন্ট্রোলে ভারত সেনাদের সঙ্গে সংঘর্ষে জড়ায় পাক সেনারা। টানা 10ম দিনের মতো গোলাগুলি হয় দুদেশের সেনাদের মধ্যে। এতে অবশ্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুদেশের সীমান্ত উত্তেজনার মধ্যে এবার ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত। রাশিয়ার সংবাদ মাধ্যম আরটিতে সাক্ষাৎকালে কথা বলেন তিনি। জানান, পাকিস্তান ভূখণ্ডে ভারত সামরিক অভিযান চালাবে এমন তথ্য রয়েছে দেশটির গোয়েন্দা কর্মকর্তাদের কাছে। তবে ভারতের এই আঘাতের জবাব পারমাণবিক হামলার মাধ্যমে দেয়া হবে বলে হুঁশিয়ারি দেশটির শীর্ষ এই কূটনীতিকের। যতই সময় গড়াচ্ছে ততই শঙ্কা বাড়ছে পাক ভারত যুদ্ধে জড়ানোর। তা আজ পেয়ে এরই মধ্যে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর ও আজাদ কাশ্মীরের জনগণ সংকট মোকাবেলায় প্রস্তুতি নিতে শুরু করেছে। কেউ তৈরি করছে বাংকার, কেউ আবার মজুত করছে শুকনো খাবার। ব্যক্তি উদ্যোগে খাবার সংরক্ষণের পাশাপাশি আজাদ কাশ্মীরে সরকারের পক্ষ থেকে রেশনের ব্যবস্থা করা হয়েছে। শনিবার আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে 2 মাসের রেশন একসঙ্গে বিতরণ করেছে স্থানীয় প্রশাসন। ये आटा हुकूमती हदायत के मुताबिक एलओसी के एरियाज़ के जितने भी डिपो हैं उन पर जा रहा है। इस वक्त तक हम 1 माह का जो है स्टॉक गला कर चुके हैं और मज़ीद जो है ना 1 माह और करेंगे। इसके लिए हमें 3-4 दिन मज़ीद लगेंगे। ना गठिया के साथ से कर सकते, जिनकी ना भरोसा ना हुआ उतना गठी के साथ से कर सके, पता आज यहाँ कल ना हुआ। এদিকে শনিবার ভারতে পাকিস্তানি পণ্য আমদানি নিষিদ্ধ ঘোষণা করে দেশটির ব্যবসায়ীরা। এর পাল্টা জবাবে এবার পাকিস্তান নিজেদের বন্দরে ভারতের জাহাজ প্রবেশে নিষিদ্ধ ঘোষণা করেছে। পাকিস্তানের নৌ মন্ত্রণালয় জানায়, ভারতীয় পতাকাবাহী কোনো জাহাজ পাকিস্তান বন্দরে নোঙর করতে পারবে না। একই সঙ্গে পাকিস্তানের কোনো জাহাজও ভারতে নোঙর করবে না। আমদানি রপ্তানি বন্ধ ও পর্যটক শূন্যতা সহ নানা ইস্যুতে দুদেশের পাল্টাপাল্টি পদক্ষেপে ভেঙে পড়েছে ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের অর্থনীতি। এই পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে বিক্ষোভে নামে আজাদ কাশ্মীরের জনগণ। জাতিসংঘের কাছে আহ্বান জানায় ভারতের নৃশংসতা বন্ধের। They've targeted Kashmir's economy by attacking the saffron, apple and tourism industries. Even on this side, tourism was thriving in the Neelam, Lipa, Banjosa and Rawalakot valleys. পাকিস্তানকে অর্থনৈতিকভাবে ও কূটনৈতিকভাবে ধ্বংস করতেই ভারত সরকার তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফের। এছাড়া রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যেই মোদী সরকার পেহেলগাম হত্যাকাণ্ডকে ব্যবহার করছে বলেও অভিযোগ তার। এই পরিস্থিতিতে ওয়াগা সীমান্তের প্রধান ফটক বন্ধ রেখে অনুষ্ঠিত হয় ভারত ও পাকিস্তানের পতাকা অবতরণের অনুষ্ঠান, যেখানে পাকিস্তানের সেনারা প্যারেডের আয়োজন করে। তবে পাক রেঞ্জার ও বিএসএফ কে হাত মেলাতে দেখা যায়নি সেখানে। দুদেশের উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতির মধ্যেই আগামী সপ্তাহে ভারত পাকিস্তান সফরে আসবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে দুদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার কথা রয়েছে তার। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। এবারে খেলার খবর। দেশের 2টি সুইমিং কমপ্লেক্স থাকলেও ব্যবহার হয় একটি। এনএসসির তত্ত্বাবধানে থাকা পল্টনের সুইমিং কমপ্লেক্স 2 দশক ধরে অকেজো রয়েছে পানি শোধন যন্ত্র। তবে মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্স আধুনিক সুযোগ সুবিধা থাকলেও নেই ইলেকট্রিক স্কোরবোর্ড। সেজন্য আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনে ব্যর্থ হচ্ছে বাংলাদেশ। যদিও ফেডারেশন বলছে জাতীয় সুইমিং কমপ্লেক্সে চলছে ইলেকট্রিক স্কোরবোর্ড নির্মাণের কাজ।
শিগগিরই এই ভেন্যু প্রস্তুত হবে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য। বাকিটা জানাবেন তাসওয়ান নাফি। জীর্ণশীর্ণ দেয়াল, ভাঙাচোরা অবকাঠামো, বাইরে থেকে দেখে মনে হবে কোনো পরিত্যক্ত ভবন। তবে এটি বাংলাদেশের প্রথম সুইমিং কমপ্লেক্স। এখন অনেকটা অবহেলা অযত্নে পড়ে আছে পল্টনের এই সুইমিং কমপ্লেক্সটি। হয় না কোনো জাতীয় কিংবা আন্তর্জাতিক ইভেন্ট। এছাড়া 2 দশক ধরে অকেজো হয়ে আছে পানি শোধনের যন্ত্রটিও। এটার মধ্যে যেমন আপনার বয়েলিং সিস্টেম নাই, পানি গরম করার, আরেকটা হলো ফিল্টারেশন প্ল্যান্ট নাই। তো এখন এই দুইটা জিনিস যদি আমরা করতে যাই, বিশেষ করে ফিল্টারেশন প্ল্যান্ট অনেক ব্যয়বহুল একটা বিষয়। তো এখন সেই ক্ষেত্রে আমি অনুরোধ করব জাতীয় ক্রীড়া পরিষদের প্রপার্টি যেহেতু, ওনাদের যদি সেই সামর্থ্য থেকে থাকেন, আমি অনুরোধ করব যে অন্তত ফিল্টারেশন প্ল্যান্টটা যেন এখানে তৈরি হয়। স্কুল লেভেলের যারা যেই গার্ডিয়ানরা যারা তাদের ছেলে মেয়েদেরকে পাঠাচ্ছে, এখান থেকে কিন্তু আমরা অনেক বেটার সাঁতারু পেতে পারি, কিন্তু বাট সেই সাপোর্টটা আমরা দিতে পারছি না পানির কারণে। এতক্ষণ পর্দায় আপনারা যে সুইমিং কমপ্লেক্সটি দেখছিলেন সেটি বাংলাদেশের সবথেকে পুরনো সুইমিং কমপ্লেক্স। তবে বর্তমানে সেখানে কোনো খেলা না হলেও মিরপুরের এই ন্যাশনাল সুইমিং কমপ্লেক্সটিতে আন্তর্জাতিক খেলা আয়োজন সম্ভব বলছেন ফেডারেশনের কর্তারা। এটাই একমাত্র ইন্টারন্যাশনাল যদি কোনো আমরা প্রতিযোগিতা করতে চাই, সেক্ষেত্রে আমাদের একটাই মানে ল্যাকিংস, সেটা হচ্ছে আমাদের ইলেকট্রনিক স্কোরবোর্ড। তো ইলেকট্রনিক স্কোরবোর্ডটা যদি আমাদের ঠিক হয়ে যায়, আমরা এখানে ইন্টারন্যাশনাল কম্পিটিশনও করতে পারবো। দেশের সাঁতার নিয়ে বর্তমান ফেডারেশনের কর্তাদের রয়েছে বিস্তর পরিকল্পনা। এছাড়া নারী সাঁতারু বের করে আনার জন্য বিশেষ কর্মপরিকল্পনা রয়েছে সাঁতার ফেডারেশনের। যেহেতু সুইমিংয়ের একটা বিষয় আছে যে অন্য খেলার সাথে সুইমিংয়ের একটু ডিফারেন্ট আছে পোশাকের বিষয়টা, তো আমার মনে হয় যে এই বিষয়গুলো যদি একটু সবাই পজিটিভলি দেখে এবং মেয়েদেরকে যদি আমরা আর্থিকভাবে নিরাপত্তা দিতে পারি সুইমিং থেকে, সেক্ষেত্রে আমার মনে হয় যে আরও মেয়েরা এগিয়ে আসবে। সাঁতারের অবকাঠামো সহ সুযোগ সুবিধা এবং আর্থিক নিরাপত্তা বাড়াতে পারলে আন্তর্জাতিক পর্যায়েও এই খেলা থেকে পদক জয় সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। তাসওয়ান নাফি, এখন, ঢাকা। এখন দুপুর যাবার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি বললেন নিরাপত্তা উপদেষ্টা। করিডোর নিয়ে কানামাছি খেলছে সরকার, মন্তব্য রিজভী। As part of Bangladesh, we will soon become the dumping ground of stateless people. এই মানবিক করিডোরও আপনাকে লুকিয়ে লুকিয়ে এটা বলতে হচ্ছে। মঙ্গলবার সকাল 10:30টায় কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন খালেদা জিয়া। লন্ডন থেকে রওনা হবেন কাল বিকেলে। রাষ্ট্র গঠনের সব রাজনৈতিক দলকে ছাড় দেওয়ার আহ্বান ঐকমত্য কমিশনের। সংস্কার প্রস্তাব নিয়ে 12 দলীয় জোটের সঙ্গে বৈঠক। বিগত আমলে টিভি চ্যানেল দেয়া হয় রাজনৈতিক আনুগত্যে, মন্তব্য কমিশন প্রধানের। গণমাধ্যমে সরকারের হস্তক্ষেপ কমার দাবি নাহিদ ইসলামের। এবং ভারত হামলা করলে পারমাণবিক বোমায় পাল্টা জবাব, হুঁশিয়ারি ইসলামাবাদের। পাক রেঞ্জার্স সদস্যকে আটকের জেরে নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি। এর সাথে শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।